রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ চায় বিএনপি। জানাবো শিক্ষার্থীদের ওপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলি চালানোর ভিডিও ভাইরাল। আরও জানাবো বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কেন খুব বেশি প্রয়োজন, এবং সর্বশেষ জানাবো কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ চায় বিএনপি। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকারের উপর আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা রয়েছে, কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে। একটা সময়ের মধ্যে করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। তা না হলে যে উদ্দেশ্যে এই আন্দোলন, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। আমি আবার রিপিট করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন দ্রুত করা যায় এবং প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, আমি নির্বাচন কথাটার উপর জোর দিতে চাই। এই যে সংস্কারের বিষয়টা এসেছে, সব সময় আসছে, সেই সংস্কারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেটা কিভাবে আসবে, সেটা আসবে একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে, তাদের মাধ্যমে সেটা আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিলেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেই সংস্কার আসতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করছেন তারা অবশ্যই বা সবাই আন্তরিক যোগ্য মানুষ, কিন্তু আমরা এটাকে আরো দৃশ্যমান দেখতে চাই। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রুট ম্যাপ দেবেন যে কিভাবে তিনি অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণকে স্বস্তি দিয়ে সামনের দিকে এগোবেন নির্বাচন করার জন্য। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। রাজনীতি ছাড়া তো এটা হবে না, রাজনৈতিক দলগুলোর মতামত তো নিতে হবে। রাজনীতিতে এই জায়গাটায়, রাজনীতি যে জায়গায় তারা বসে আছেন, ইন্টারিয়াম গভর্নমেন্টের, এটাই হচ্ছে রাজনীতির জায়গা। কারণ এখান থেকে তো দেশের সবকিছু অফিসিয়ালি চালিত হবে। সুতরাং যারা রাজনীতি করেছেন তাদের সঙ্গে অবশ্যই মত বিনিময় করতে হবে। মির্জা ফখরুল বলেন, ছাত্র নেতৃবৃন্দ যারা আজকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এই বিপ্লবকে যেন সুসংহত করা যায়, প্রতি বিপ্লব যেন না ঘটে। ইতিমধ্যে যে চক্রান্তের কথাবার্তা উঠে আসছে আমাদের মধ্যে, সেগুলোকে যেন প্রতিহত করা যায়, সেগুলোতে পরাজিত করে বিপ্লবের চেতনাকে যেন আমরা সমুন্নত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে তাদের সজাগ থাকতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা দেখতে চাই না যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, তার সঙ্গে থেকে, তার দোসর হয়ে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছেন, লুটপাট করেছেন, বিদেশে টাকা পাচার করেছেন, তাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আশপাশে দেখতে চাই না। পত্রিকায় যখন ছবি দেখি যে এই সমস্ত লোকেরা আবার সংযুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন, তখন আমরা উদ্বিগ্ন হই। আমরা খুব চিন্তিত হই যে আজকে 16 থেকে 17 বছর হয়েছে, এখন পর্যন্ত যে সমস্ত সেক্রেটারিরা ওই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো এই সরকারের সচিবদের দায়িত্ব পালন করছেন, সেটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে অবিলম্বে যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন সেই আইন মেনে তাদেরকে এই সরকারের পাশে দেখতে চাই। এই কথাগুলো আমরা বলতাম না, বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে আমরা সেগুলো দেখতে পারছি না। তিনি বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়নি, অথচ আগের ভাইস চ্যান্সেলর গুলো রিজাইন করেছেন। আমরা দেখতে চাই যে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে। আমরা দেখতে চাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেতন, এ ব্যাপারে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব। শিক্ষার্থীদের উপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলি চালানোর ভিডিও ভাইরাল। নারায়ণগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সদ্য AKM শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিলেন। গত 19 জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের উপর গুলি চালান। এই গুলি চালানোর ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় শামীম ওসমানের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে মুহুর্মুহু গুলি ছুড়ছে। ভিডিওতে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক
তানভীর আহমেদ টিটুকে গুলি ছুড়তে দেখা গেছে। এছাড়া ডিবিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জের জেলা প্রতিনিধি রাজু আহমেদের হাতে দুটি আগ্নেয়াস্ত্র ছিল। আর দেশের রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কমল খানকেও অস্ত্রের মহড়ায় দেখা যায়। এই সময় সেখানে শামীম ওসমানের বিআই ছেলের শ্বশুর ফয়েজউদ্দিন লাবলুর ছেলে মিনহাজুল ইসলাম ভিকি, শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুপ কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাঞ্জু। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই দিন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী আন্দোলনকারীদের উপর হামলা চালান। ভিডিওতে দেখা না গেলেও ওই সময় শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ও উসমান অয়ন, ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, তার ছেলে MRK রিয়েনও গুলি চালিয়েছেন। শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ঘনিষ্ঠ সহযোগী ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ সহ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান। সূত্রে জানা গেছে, সেদিন রাইফেলস ক্লাব থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়েছিল। প্রতিষ্ঠানটির দখল ছিল শামীম ওসমানের হাতে। বাকি অস্ত্রগুলো যোগান দেন শামীম ওসমানের শ্যালক ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু। তানভীর আহমেদ টিটু নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং অভিজাতদের ক্লাব নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি। এদিকে জালকুড়িতে গুলি করার একটি ভিডিওতে দেখা যায়, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন একটি অত্যাধুনিক অস্ত্র থেকে গুলি ছুড়ছেন। আগ্নেয়াস্ত্রের হাতে সঙ্গে ছিলেন শামীম ওসমান নিজেও। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কেন খুব বেশি প্রয়োজন? পুলিশ ও সরকার ঘেঁষে সন্ত্রাসীদের গুলিতে কয়েকশো ছাত্র সাধারণ মানুষ নিহত হওয়ার পর আগস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশে ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর একটি কথা চারদিকে ছড়িয়ে যায় যে শেখ হাসিনার পতনের পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র, কারণ তিনি যুক্তরাষ্ট্রের কথা শুনে তাদের হাতে সেন্ট মার্টিনকে তুলে দেননি। এমনও কথা ছড়ায়, হাসিনাকে সরিয়ে বাংলাদেশে এখন নিজেদের পছন্দ অনুযায়ী সরকারকে বসিয়েছে যুক্তরাষ্ট্র, যারা তাদের কথা শুনবে। এছাড়া হাসিনা নিজেও দাবি করেছিলেন সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র, তবে মার্কিন প্রশাসন হাসিনার পতনের পেছনে হাত থাকা এবং সেন্ট মার্টিন চাওয়ার সব দাবি অস্বীকার করেছে। যদিও যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের সামরিক দিক দিয়ে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ইউএস নেভাল ইনস্টিটিউটে এ নিয়ে একটি কলাম প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের সামরিক দিক দিয়ে পা রাখতে পারে, তাহলে তারা চীনের বিরুদ্ধে আরেকটি শক্তিশালী অবস্থান নিতে পারবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর লজিস্টিকের জন্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অন্যান্যদের কার্যক্রমে বাধা দিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে সহায়ক হবে এটি। কলামটিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করে মার্কিন সেনারা এসব ঘাঁটি ব্যবহার করে চীনের প্রকল্পগুলোর উপর নজরদারি চালাতে পারবে। এছাড়া বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরে গুরুত্বপূর্ণ জায়গায় হওয়ায় এটি ব্যবহার করে মালাক্কা প্রণালীতে তারা টহল দিতে পারবে। এই প্রণালীটি চীনের অর্থনীতি এবং শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলামে আরো বলা হয়েছে, যেহেতু বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি নেই, যদি ওই অঞ্চলে কোনো দ্বন্দ্ব বাধে, সেটি মোকাবেলায় বাংলাদেশের নৌঘাঁটিগুলো মার্কিন নৌবাহিনীর জন্য নিরাপদ স্থান এবং লজিস্টিক হাব হতে পারে। এছাড়া মাতারবাড়ি নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের কথা উল্লেখ করা হয়েছে এই কলমে। এতে বলা হয়েছে, বাংলাদেশ এখন মাতারবাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর তৈরি করেছে। এতে সহায়তা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ মিত্র জাপান। তারা চাইলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা দূরত্ব দূর করতে পারবে। এছাড়া নিশ্চিত করতে পারবে, যদি ভবিষ্যতে কোনো যুদ্ধ বাধলে মালাক্কা প্রণালীর টপকে চীনচির মিয়ানমার বাণিজ্যিক করিডোর ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে না। এতে করে বঙ্গোপসাগরে চীনের বিরুদ্ধে সুবিধা আদায় করে নিতে পারবে যুক্তরাষ্ট্র। কলামটিতে আরো বলা হয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে লং রেঞ্জ ISR সুবিধা দিতে পারবে। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট নেই। ছাত্র জনতার গণ আন্দোলনের ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে আসেন। ইতিমধ্যে তিনি ভারতে প্রায় 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। সাবেক প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এই অবস্থায় তার ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি শেখ হাসিনা তার উপদেষ্টা মণ্ডলীর
সরকারের সাবেক মন্ত্রিসভার সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের সব সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। একই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। শেখ হাসিনা ৭৬ ক্ষমতাচ্যুত হয়ে দেশে ত্যাগ করার পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন। এইসব ব্যক্তির পাশাপাশি কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরি বা চুক্তি শেষ হয়ে গেছে বা চুক্তি বাতিল করা হয়েছে, তাদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।